ট্রায়াল এভিডেন্স কোর্সটা করে স্যার আমরা অত্যন্ত উপকৃত হয়েছি। বিশেষ করে আমরা যারা নবীন আইনজীবী হিসেবে প্র্যাকটিস করি, জি এই আমাদের জন্য অনেক সময় সিনিয়র পাওয়া যায় না কোর্টে, বা সিনিয়ররা যে সঠিক জানেন তাও না। আমরা স্যার টু দা পয়েন্টে আমরা যা জেনেছি স্যার, এই সামান্য ফিতে এবং অল্প সময়ের ভিতরে সবকিছু মিলিয়ে স্যার খুব ভালো হয়েছে। এবং এই ধরনের যদি আরো প্রতিষ্ঠান থাকতো বাংলাদেশে, আমার দুঃখজনক ঘটনা, এই স্যারের ব্যতীত আমি আর কাউকে দেখি না যে কেউ কোর্স করায় বা কোর্স করার মতো কেউ যোগ্য, সেটাও দেখি না স্যার। আমার খুবই ভালো লাগছে স্যার, আমি খুব ইমপ্রেসড। মানে আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক এবং আমাদের থ্যাংক ইউ। সাথে থাকার তৌফিক দান করুক স্যার। ধন্যবাদ সবাইকে। এবং আমি মনে করি যারা নবীন আইনজীবী এবং নবীন অনেক দিন যাবত প্র্যাকটিস করতেছে, তারাও খুব টু দা পয়েন্টে মানে ভালো আইনজীবী হতে চায় এবং মামলায় জিততে চায়, স্যারের সাথে তাদের আসা উচিত। জি থ্যাংক ইউ। জি স্যার। এরপর অ্যাডভোকেট সুমন মনির বলেন। অ্যাডভোকেট সুমন মনির, উনি মনে আসসালামু হয় আলাইকুম স্যার। আছেন। হ্যাঁ, জি স্যার, আসসালামু জি আলাইকুম। জি স্যার, আমি একটু হেডফোন চলে যাচ্ছিল। জি স্যার, প্রথমত হচ্ছে আহ এটা আমরা এর আগেও বলেছি, আর সব সময় বলতে হবে, আজীবন বলবো যে এই কোর্সটা আমাদের জন্য কতটুকু সহায়ক হচ্ছে, এটা যারা প্র্যাকটিস করেন, কোর্স প্র্যাকটিসে আছেন রেগুলার, তারা বুঝবেন। কারণ যথাযথ স্কিল না থাকলে আহ, স্যার, কথা কি শোনা যায় আমার স্যার? হ্যাঁ জি শোনা যাচ্ছে প্লিজ। জি স্যার, আসলে পরিপূর্ণভাবে বা যথাযথ রেমেডি দেওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ, আমরা একটু যতটুকু আপনি দিয়েছেন সবটুকু আমরা না নিতে পারলেও এর মধ্যে থেকে যাই নিয়েছি সেটা অনেক অনেক বেশি আমাদের জন্য। এই কারণে ধন্যবাদ জানাই। আপনি এটা কন্টিনিউ করবেন স্যার আমাদের জন্য। এটা কারণটা হচ্ছে এই কোর্সটা আমি মনে করি একটা আন্দোলনের মতো, যে আইনগত একটা আন্দোলন। যদি আমাদেরকে কোনো প্ল্যাটফর্ম নাই, অনেকেরই নাই, যদি জি একদম স্যার সত্যিকার অর্থে বলি, 324 323-এর পার্থক্য আজকে মনে হয় কিছুটা বুঝছি, খুব ইজিলি, সহজভাবে, সিম্পল ভাবে। অথচ জি এগুলো মনে হয় 324 25, ওই 323 আর 326 এই দুইটার পার্থক্য জানলো, বাকিগুলো আমরা বিভিন্ন ভাবে শুনছি। কিন্তু এই যে আপনি সুন্দর করে একটু ইনস্ট্রুমেন্ট বা উইপেনের ব্যবহার আর ব্যবহার না, এ- এত সিম্পলি ভাবে কেউ কখনো বলেনি। অথবা আপনার এই তো অন্যরাও জানতে পারে, কিন্তু আমি শুনেছি বিভিন্ন ভাবে, কিন্তু আমার কাছে এটাই মনে হয়েছে যে খুব সুন্দরভাবে বলা আর কি। স্যার, আমার এখানে একটা প্রশ্ন আছে স্যার। সেটা হচ্ছে জি। 320-এর যে অনেকগুলো ইয়ের মধ্যে একটা হচ্ছে আহ এরকম বোধহয় আমি সংজ্ঞাটা দেখার সুযোগ হয়নি, যে 20 দিন তিনি যদি হ্যাঁ ডিউরিং দ্য চিকিৎসা, স্পেস অফ 20 ডেজ। হ্যাঁ জি 20 ডে, এটা যদি হয়, এটা যদি বাঁশের লাঠি দিয়ে হয়, 326 হবে না, 325 হবে। তিনি সরকারি মেডিকেলে ছিল, বাঁশের লাঠি দিয়ে পিটলো, পিটার কারণে তিনি মেডিকেলে ছিল, ইয়ে দিলেন, তখন চার্জ গঠন বা সাক্ষী পানিশমেন্ট দেওয়ার ক্ষেত্রে কোন ধারায় দিবে? 325-এ যাবে না 26-এ যাবে? এটা যদি ম্যানুয়ালি হয়, যেমন আপনি বাঁশের লাঠির কথা বললেন, যে বাঁশের লাঠি দিয়ে পেটানোর কারণে তার হাড় ভেঙে গেছে, হ্যাঁ, অথবা দাঁত আচ্ছা পড়ে সাউন্ডটা, গেছে, অন্য কোনো আচ্ছা স্যার, ভাবে তিনি শারীরিক ভাবে অসুস্থ হয়েছেন, হ্যাঁ, তো উনি আচ্ছা, 20 দিন যাবত তীব্র ব্যথা বেদনায় আদালত হসপিটালে তিনি চিকিৎসাধীন আছেন, এবং ফেলস টু মানে পার্সু দ্য নর্মাল লাইফ, হ্যাঁ, তিনি স্বাভাবিক জীবনযাপন জি, করতে পারছেন না। আহ, কারণ ওইখানে বলা হয়েছে যে এনি হার্ট হুইচ endanger লাইফ or which causes the sufferer to be during the space of 20 days in severe bodily pain। আরেকটা অংশ বলা হয়েছে unable to follow his ordinary pursuit। তো এই যে আপনি বলছেন 20 দিন যাবত হসপিটালে ছিল তার একটা আঘাতের কারণে, এবং সেই আঘাতটা যদি উম, এই হয়, যদি ম্যানুয়ালি কজ করা হয় তাহলে অবশ্যই 325-এ অ্যাট্রাক্ট করবে। আর যদি ইনস্ট্রুমেন্টালি কজ করা হয়, কোনো ওয়েপন দিয়ে করা হয়, কোনো হিটেড সাবস্টেন্স দিয়ে করা হয়, কোনো ফায়ার মানে ফায়ার দিয়ে করা হয়, বা এনিমেল করা হয়,
তখন এটা 326 আসবে। ঠিক এইভাবে পার্থক্যটা করতে হবে। এনিমেল দিয়ে করালে 326 হবে। হ্যাঁ। জি স্যার, ধন্যবাদ। জি। হ্যাঁ, এরপর আহ, আছেন রনি, অ্যাডভোকেট রনি, প্লিজ। স্যার, আসসালামু আলাইকুম। আমি হ্যাঁ, রনি বলেন। মোহাম্মদ হাসানুজ্জামান, বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেছি। জি। স্যারের কোর্সের কথা স্যারের কোর্সের কথা কি বলবো আর? স্যার আমাকে শুনতে পাচ্ছে? তারপর হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। মতামত। হ্যাঁ, জি, প্লিজ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলুন। স্যার, জায়গাটা হচ্ছে আপনি একটা মেডিকেল রিপোর্ট, যেটা ডাক্তার যে ডাক্তার ওপিনিয়ন দিয়েছে, জি। উনি যদি না আসে, এভিডেন্সের মানে এভিডেন্সিয়াল ভ্যালু পাবে না। এখন রিপোর্ট রাইট। হ্যাঁ, পাবেন। রাইট। পোস্টমর্টম রিপোর্ট না আসলে না আসলে এভিডেন্সিয়াল ভ্যালু পাবে না। না, এটা এভিডেন্সিয়াল ভ্যালু পাবেন unless and until the আচ্ছা, medical officer is examined। কারণ সেকশন 60 তে বলা হয়েছে যদি যিনি অপিনিয়ন দিয়েছেন, যিনি অপিনিয়ন দিয়েছেন তিনি আদালতে আসতে হবে। সেকশন 60 যদি দেখেন 7 পয়েন্টের, সেখানে সেটা স্পষ্টত বলা হয়েছে যে যিনি অপিনিয়ন দিবেন তাকে আদালতে আসতে হবে, এবং এটা ওরাল এভিডেন্স বলে গণ্য হবে। এটা ওরাল এভিডেন্স বলে গণ্য হবে। এই জন্য আপনাকে মেডিকেল অফিসার যিনি যিনি এটার রিপোর্ট দিয়েছেন, তা তিনি যদি না আসেন, তাহলে এটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে না, বা এটার ভিত্তিতে আহ, কাউকে মানে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না। দ্যাট ইজ এটা মেডিকেল এভিডেন্স হিসেবে গণ্য হবে না। কারণ এখানে সুন্দরভাবে দেখেন বলা হয়েছে সেকশন 60-তে, if it refers to an opinion or to the grounds on which the opinion is held, it must be the evidence of person who holds that the opinion on those grounds। তাহলে যিনি মতামত দিয়েছেন, এই যে ডাক্তার, তাকে আদালতে আসতে হবে। তিনি আদালতে না আসলে এটার সাক্ষ্যগত কোনো মূল্য থাকবে না। এটা অটোমেটিক্যালি যে শুধুমাত্র আপনার ইনজুরি সার্টিফিকেটটা আছে, ইনজুরি সার্টিফিকেটটা এভিডেন্সে আসবে না। যদিও 509, 509, 509A ধারা একটা বলা হয়েছে, শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে ময়না তদন্তের ক্ষেত্রে, অটোপসি রিপোর্টের ক্ষেত্রে। অটোপসি রিপোর্ট দিয়েছে, হুম আহ, এমন ডক্টর যদি মারা যায়, মিসিং হয়, অথবা মানে কোনো কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে আহ, তখন ডাক্তারকে এক্সামিন না করা সত্ত্বেও তার ইয়াটা গ্রহণযোগ্য হবে। হুম গ্রহণযোগ্য হবে সাক্ষ্যটা, ওই ময়নাতদন্ত রিপোর্টটা সাক্ষ্যে রিট করা যাবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি। এরপরে বলেন মোহাম্মদ। আরেকটা ছোট্ট বিষয় আমরা দেখি। হ্যাঁ, বলেন। স্যার স্যার আমার শেষ হয় স্যার, স্যার এক হ্যাঁ, সেকেন্ড। প্লিজ, হ্যাঁ, বলেন। আরেকটা ছোট্ট বিষয় আমরা দেখি, 325, 26 মামলার সাথে 307 থাকে হ্যাঁ। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এজার বা দেখি। এখন এইখানে 307-এর যে বিষয়টা, সিনিয়র আইনজীবী অনেক সময় বলে, আমরা শুনি আর হাসি আর কি, বলে জি। 307, 26 না হলে 307 হবে না। এই কথাটার মিনিংটা আমি বুঝি না স্যার, যদি একটু কাইন্ডলি বলতেন। আহ, না, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ 307 হওয়ার ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়েছে যে মানে উইথ ইন্টেনশন এন্ড নলেজ, এমন একটা আহ, মানে কাজ করবে অপরাধী, জানে যে এটা সংগঠিত হলে তার তার মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে। হ্যাঁ, এ ধরনের একটা মানে কাজের কথা সেখানে বলা হয়েছে 307 ধারায়, যে মানে অপরাধী তার উইথ ইন্টেনশন এন্ড নলেজ, তিনি জানে মানে এমন একটা কাজ করবেন এবং তিনি জানেন যে এটা যদি সংগঠিত হয় তাহলে এতে তার মৃত্যুদণ্ড হতে পারে।
তখন সেটা 307 হবে। কারণ 326 হতে গেলে একটা থাপ্পড় দিলে দাঁত ডিসলোকেশন হলে তো ইয়ে হয়ে গেল, 326 অ্যাট্রাক্ট করো। অথবা কেউ যদি পায়ে গুলি করে, তাহলে তো হাড় ভেঙে গেল, তাহলে 326 হলো। পায়ে গুলি খেয়ে তো একটা মানুষ মারা যাবে না, তাহলে তো 307 একটা হওয়ার কোনো সুযোগ নেই। এতে যেটা আপনি বলছেন এটা আহ আইনসম্মত ভাবে গ্রহণযোগ্য হবে না, যে 326, কি বলছেন, 326 না থাকলে 307 তিনশো হবে সাত না। নাকি হবে না এটা আমি কোনো যুক্তি পাই না আর কি। আজকে ক্লিয়ার, না। আরো ক্লিয়ার হলাম। স্যার আমার হ্যাঁ। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স 1 মিনিটে শেয়ার করি 26 সম্পর্কে, আপনার হ্যাঁ। কোর্সের সাথে আজকে রিলেট আছে। ওকে, ভাই, বলেন। ছুরি দিয়ে মারার পরে হাত অবশ হয়ে গেছে, সাক্ষী দিচ্ছে। তখন আমি বাদী, ভিকটিম সাক্ষী দিচ্ছে, আমি যে আদালতের অনুমতি নিয়ে আমি ওনার হাতে চিমটি কাটলাম, বলতেছে জি। হাত অবশ হয়ে গেছে। এখন সাথে সাথে উনি রেসপন্স করলো। জি। তখন আমি আদালতকে বললাম, স্যার এটা 326 কিভাবে হয়? ওনার হাত তো সুস্থ আছে, উনি তো মিথ্যা বর্ণনা দিচ্ছে। হ্যাঁ। না, এই স্যার ঘটনাটা আপনি তখন রেকর্ডে এখন নেওয়ার কোনো কোর্ট সম্পর্কে অনুমতি বলি নেই। স্যার, এক মিনিট। হ্যাঁ, বলেন। কোর্ট সম্পর্কে বলি স্যার। স্যার হ্যাঁ। দেখেন, আমি জীবনে অনেক কিছুই বুঝি না, মানে লয়ের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার না আমার। জি। আমি অনেক কিছু আপনার কাছ থেকে শিখেছি, আপনি আমার শিক্ষা গুরু। জি। এখন বিষয়টা হচ্ছে আপনি যেভাবে পড়ান বা যেভাবে চেষ্টা করেন, এটা মানে আনবিলিভেবল, মানে জি। আপনার অবস্থান থেকে। তা আমরা চাই আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আপনাকে সুস্থ স্বাভাবিক রাখুক, এবং এইভাবে আপনি আমাদেরকে কন্টিনিউ, আমরা তো আপনার ছাত্র, জি। সবসময় শিখাই যাবেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ স্যার। ইনশাআল্লাহ কোর্স এভাবে কন্টিনিউ করলে আমরা থাকবো স্যার। জি, ও, আসসালামু আলাইকুম। ইসলাম। হ্যাঁ, ওই মোহাম্মদ আলমগীর হোসেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার দুইটা প্রশ্ন, একটা জি। মন্তব্য আর একটা রিকোয়েস্ট স্যার। জি। স্যার আমার দুইটা প্রশ্ন, একটা আমার প্রশ্ন স্যার, এই 219 দ্বারা যে ডেফিনেশন দেওয়া হয়েছে স্যার, সেখানে যে ডিজিজ এন্ড ইনফার্মিটি টু হ্যাঁ। এনি পার্সন, ডিজিজ হ্যাঁ। মানে আঘাতের দ্বারা ডিজিজ বা ইনফার্মিটি বলতে কি বোঝায় স্যার, এটা একটু ব্যাখ্যা করে দিলে। আর স্যার, ওকে, এইটা আগে উত্তর স্যার দেই। আরেকটা কোশ্চেন একসাথে করে। হ্যাঁ, জি এটা স্যার। বলি। এই যে ডিজিজ এবং ইনফর্মিটি বলছেন, ডিজিজ হলো যেমন ধরেন আহ, একজন মহিলা, তিনি ধরেন দেহ ব্যবসা করে এবং তিনি ভাইরাসে আক্রান্ত আছেন। তিনি জানেন এই বিষয়টা, কিন্তু তারপরেও তার পুরুষ পার্টনারের সঙ্গে তিনি মিলিত হলেন। মিলিত হলে তার এই যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজ, ইনক্লুডিং এইচআইভি, এইডস বলে যেটাকে, হ্যাঁ, এই যে তিনি ইনফেক্টেড করলেন তার মেল পার্টনারকে, তো এইটা এই 323-এর অফেন্স হবে, 323-এর অফেন্স হবে। এইটাকে বলা হচ্ছে ডিজিজ। উনি জেনে শুনে তার সঙ্গে সেক্সুয়ালি ইন্টারকোর্স করলেন, যার ফলে এই রোগটা ট্রান্সমিটেড হলো টু দ্য বডি অফ দ্য ভিকটিম। তখন এইটাকে বলা হচ্ছে ডিজিজ। ক্লিয়ার করতে পারছি? বলেন এটা। অথবা জি ধরেন স্যার, একজন ক্লিয়ার স্যার। একজন ধরেন মানে কোন যারা ধরনের ইনফার্মিটি, আক্রান্ত কোনো রোগে আক্রান্ত আছে, তিনি যে নিডলসটা ইউজ করলেন, হ্যাঁ, নিডলসটা দিয়ে আরেকজন ওই একই নিডল দিয়ে যিনি ভিকটিম তিনিও হয়তো ইউজ করলেন। ওই পূর্বে যিনি ব্যবহারকারী, তার নিডলসটা, তিনি জানেন যে তিনি হয়তো হেপাটাইটিস বি তে আক্রান্ত আছেন, তার ব্যবহৃত নিডলসটা দিয়ে ভিকটিম মনে করেন একটা ইনজেকশন নিল, তো ওইটাতে তিনি ইনফেক্টেড হলেন, তখন এইটা এই অপরাধ বলে গণ্য হবে। হুম। ক্লিয়ার করতে পারছি? বলে। আর ইনফার্মিটিটা হলো যে জি আহ, স্যার, জি। মানে দৈহিক বৈকলঙ্গ তৈরি করা, যে আঘাত করলো, সে আঘাতের কারণে তার হাত ভেঙে গেল, চোখ নষ্ট হয়ে গেল, হ্যাঁ, পা নষ্ট হয়ে গেল, হাঁটতে পারলো না, এটাকে বলে ইনফার্মিটি। হুম। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, 326 ধারার নাম শুনলে তো হাইকোর্টও আগাম জামিন দেয় না, অনেক সময় জামিনও দেয় না, রেগুলার জামিন দেয় না। হ্যাঁ। তো আমরা দেখতে আজকে যেটা আপনি বুঝালেন স্যার, একটা জিনিস ক্লিয়ার হইলাম, 326 হইতে হলে গিভিয়াস হার্ট হইতে হবে, মানে 320-এর ডেফিনেশনের মধ্যে পড়তে হবে যে এই কাজগুলো তার আঘাতের বয়ফ্রেন্ডের ফলে হয়েছে। রাইট, রাইট। এখন এফআইআর বা সিএর মামলা দেখি যে তিনি ইনজুরি হয়েছেন, তার হাতে আঘাত পাইছেন, হাত কাটা গেছে, দুটা তিনটা সেলাই হয়েছে,
সেটাকে তিনি 326 দিয়ে দিচ্ছেন। তাহলে এই দেখার পরে হাইকোর্টও জামিন দিচ্ছে না, আমাদের বিজ্ঞ জজ স্যারও জামিন দিচ্ছে না। তাহলে তো এখানে আমরা তো ডিফাইন করতে পারলাম না যে গিবিএস হার্ট হইলো কি হয়নি। গিবিএস হার্ট হইলে 326 হবে, তো ওয়েপন্স দিয়ে যদি হয়, নাকি স্যার? হ্যাঁ, সেটাই আদালতের সামনে সুন্দর করে আপনি তুলে ধরবেন যে স্যার, প্রথমত একটা আঘাতের মানে কজিং হার্ট একটা অভিযোগ আনা হয়েছে আমার আসামির বিরুদ্ধে। তাহলে এখন আমরা দেখবো স্যার যে আমার আসামির বিরুদ্ধে যে আঘাতের আহ, অভিযোগ আনা হয়েছে সেটা আসলে কি ধরনের আঘাত। সেটা আইদার সিম্পল হবে অথবা গ্রিভাস হবে। তাহলে আমার আসামির বিরুদ্ধে আনিত যে অভিযোগ যে তিনি ভিকটিমকে যে আঘাত করেছেন সেটা গ্রিভাস হার্ট বলে ডাক্তার সাহেব তার মন্তব্যে লিখেছেন। কিন্তু স্যার, গ্রিভাস হার্ট হতে গেলে আমাদের দেখতে হবে পিনল কোডের 320 ধারায় 8 ধরনের যে ইনজুরির কথা বলা আছে তার কোনো একটা হতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে ভিকটিমের এখানে হাতে মানে একটা কোপ পড়ছে এবং সেটা 3টে স্টিচ পড়ছে সেলাইতে। তাহলে এখন এই যে 320 ধারার যে 8 ধরনের আঘাতের কথা বলা হয়েছে তার কোনটা স্যার এটার মধ্যে পড়ে? তার এটার কোনোটার মধ্যে তো পড়ে না। যদি স্যার কোনোটার মধ্যে না পড়ে তাহলে তো সেটা গ্রিভেস হার্ট হওয়ার কোনো সুযোগ নেই। শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের মন্তব্য কলমে ডক্টর সাহেব লিখে দিলেন অথবা তদন্তকারী পুলিশ অফিসার তার চার্জশিটের কোনায় লিখে দিলেন, এই লিখে দেওয়ার তো যথেষ্ট না। আমাদের আসলে আঘাতটা যেভাবে ডিফাইন করা হয়েছে 320 ধারায় ঠিক সেইভাবে আসছে কিনা ইনজুরি সার্টিফিকেটে সেটার সঙ্গে আমাদের মিলাই দেখতে হবে। তাহলে এখানে যে এই যে ভিক্টিমের ডান বাহুতে যে একটা আঘাতের কথা দেখা যাচ্ছে যে 3টা সেলাই লাগেছে, তো এই যে আঘাতটা এইটা যে 8 ধরনের যে আঘাতের কথা বলা হয়েছে আমাদের এই 320-এ, তার কোনটার মধ্যে আসলে পড়ে? কারণ প্রথমটা হলো 320-এর যে বলা হচ্ছে ইমাস্কুলেশন, তো এটা তো ইমাস্কুলেশন না, এটার মধ্যে পড়ে না। আবার প্রাইভেশন অফ রাইট, প্রাইভেশন অফ দ্য সাইট অফ আইদার আই, তার মধ্যেও এটা পড়ে না। আবার প্রাইভেশন অফ হিয়ারিং, শ্রবণ শক্তি নষ্ট হওয়া, এটার মধ্যেও পড়ে না। প্রাইভেশন অফ এনি মেম্বার অফ জয়েন্ট, হাতের কবজি নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু, এটাও তো না, হাত তো হাতের জায়গায় আছে। অথবা পার্মানেন্ট ইম্পেয়ারিং অফ দ্য পাওয়ার্স অফ এনি মেম্বার অফ জয়েন্ট, তার হাত তো ঠিক মতোই কাজ করতেছে, এটা মানে ক্ষতিগ্রস্ত হয়নি। অথবা ডিসফিগারেশন অফ হেড আর ফেস তো না, এটা তো মানে বাহুতে আঘাতের কথা বলা হচ্ছে। এটা ফ্র্যাকচার অর ডিসলোকেশন অফ বোন অর টি তো না। অথবা এমন কোনো আঘাত না যেটা দ্বারা তার লাইফ বিপন্ন হয়েছে। হ্যাঁ, তার হাতে আঘাত লেগেছে, কোপ লেগেছে, 3টা সেলাইও লাগছে, এই জন্য তিনি মারা যাওয়ার উপক্রম হননি। বা এটা এমন কোনো আঘাত না যার জন্য তিনি 20 দিন যাবত তীব্র ব্যথা বেদনা ছিলেন। হসপিটালে থাকার কথা কোথাও বলা হয়নি যে তীব্র ব্যথা বেদনায় 20 ডেজ তিনি পার করছেন। অথবা তিনি এমন অবস্থা হন নাই যে নিজে খেতে পারেননি, গোসল করতে পারেননি। তার এক হাত অকর্মণ্য ছিল, মানে ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু ডান হাতে তো তিনি ব্রাশ করছেন, খাইছেন, কাপড় পরতে পারছেন। এতে এটলি ক্লোজটাও তো অ্যাট্রাক্ট করে না। তাহলে আসলে এটা কোনটাকে 320-এর তো কোনোটাকে অ্যাট্রাক্ট করলো না। তাহলে এটা কিভাবে এটা এই বিবাস হার্ট হতে পারে? এই জিনিসগুলো সুন্দর করে আদালতের সামনে উপস্থাপন করতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আর আমার মতামত হচ্ছে স্যার, আমরা যে আজকে এই কোর্সটা শেষ করলাম, আর এই কোর্সে যেহেতু শিখলাম, আমরা আমরা যে মামলাগুলো নিয়মিত ফেস করতে হয়, বিশেষ করে চাঁদাবাজি, চুরি, হাট, তারপর 326, 406, 420, আপনি অত্যন্ত সুন্দরভাবে, যেটা আমরা এখন কোন সিনিয়র এঙ্গেজ করি না কোনো মামলায়, জি ইয়েতেও না, জেরার জন্যও না, এবং কোনো বেল সাবমিশনের জন্যও না, বরং আমরা বেল সাবমিশন হিয়ারিং গুলো অনেকে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে। তো জি সেটা আপনার জন্য হয়েছে স্যার, এই জন্য আমরা আপনার কাছে গ্র্যাটিটিউড প্রকাশ করছি স্যার। এবং অনেক কাছে আলহামদুলিল্লাহ। আমরা বলে বেড়াই, অনেক জজটার কাছে বলি আপনার কথা আছে, স্যার জি স্টুডেন্ট আমরা। তো জি অনেকে আপনাকে চিনে, অনেকে আপনাকে পছন্দ করে স্যার। স্যার, আর জি আমার একটা খুব রিকোয়েস্ট, কর্ডিয়ালি স্যার, হাম্বল জি সাবমিশন স্যার, এটা স্যার আমি বলছিলাম যে অনেকে হয়তো চাচ্ছে, হয়তো অনেকেরই মতামত, এভিডেন্স অ্যাক্টের উপর একটা কোর্স করেন স্যার। সেখানে ও 11টা অধ্যায় আছে স্যার, জি 167টা ধারা আছে। আপনি এক লেগে করেন, দুইটা লেগে করেন, যেভাবে হোক স্যার, অধ্যায় ভিত্তিক হোক,
আসলে স্যার জি এভিডেন্স অ্যাক্টের ল্যাকেজের কারণে আমরা খুব বোল্ডলি কথা জি বলতে পারি না। কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো শুধু আমাদের আইন অঙ্গনে এখানে দরকার, ওই ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের জানা নাই, আদালত আমাদের কোশ্চেন করে একভাবে আমরা বুঝতে পারি না, তারা আবার বলি সরি স্যার তুমি বাংলায় বুঝাই দেন এটা আছে কিনা আপনার কাছে বা এটা জি হচ্ছে কিনা। তো এই যে আমাদের এভিডেন্স একটা ল্যাকেজের কারণে আমরা ভালোভাবে ট্রায়ালে ফেস করতে পারছি না স্যার, এটা একটু আপনি যদি আমাদের ব্যাপারে একটু কনসিডারেশন করেন, আশা করি সবাই মতামত দিলে আপনি যদি ভালো মনে করেন স্যার তাহলে এই পোস্টটা চালু করতে পারেন স্যার। ওকে জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা সালাম আলাইকুম। এভিডেন্স কে তো রুলস অফ এভিডেন্স, ট্রায়াল এভিডেন্স, হ্যাঁ, নানা, তারপরে ইলেকট্রনিক এভিডেন্স, এই তিনটা সেগমেন্টে করার চিন্তা আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ। আপনারা যদি থাকেন, আমরা যেমন এর আগে একবার রুলস অফ এভিডেন্স করছিলাম, এটা ট্রায়াল এভিডেন্স, একটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে, এটা আমার নিজস্ব চিন্তায় এটা আমি বাইর করছি। হ্যাঁ, আপনি যেমন বললেন এই, বইটা থেকে পড়ার, ওইটা হলো রুলস অফ এভিডেন্স আর কি, পুরা বইটা মানে সাজিয়ে গুজিয়ে পড়া, বা আমি যেভাবে পড়াইছি বই জি থেকে স্যার। পড়াই নাই, কিন্তু আমি ওখান থেকে জিসটা নিয়ে পড়িয়েছি। হুম। তো ঠিক এইটা, এই যে ট্রায়াল এভিডেন্স, এটা কিন্তু আমার নিজস্ব উদ্ভাবনী আর কি। হ্যাঁ, চিন্তা থেকে যে একদম প্র্যাকটিক্যালি, আপনার যেহেতু অ্যাডভোকেট, আপনারা মামলা মোকদ্দমা নিয়েই কাজ করেন প্রত্যেকদিন, তো সেই আঙ্গিকে এটা আমি পড়ানোর চেষ্টা করছি। জানি না কতটুকু মানে আপনাদের জন্য ইফেক্টিভ হয়েছে, তবে আমি এটার নামটা আমি নিজে তৈরি করছি এবং নিজে এইভাবে কোর্স প্ল্যান করছি এবং আপনাদের পড়ানোর চেষ্টা করলাম আর কি। আর যে যেটা আপনি বলছেন, এরপরে হয়তো আমরা ইলেকট্রনিক এভিডেন্সের দিকেও ইনশাল্লাহ যাব। আর সবকিছু এই তিনটা যদি আপনারা করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আর কোর্ট কাছারিতে কখনোই কোনোদিন কোনো অসুবিধা হবে না। তো থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। ধন্যবাদ। এরপরে, হ্যাঁ, পার্থ বলেন। আসসালামু আলাইকুম স্যার। প্রথমে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত সুন্দর করে একটা প্রোগ্রাম এই কোর্সে অ্যারেঞ্জ করার জন্য। আমি আমার নিজের এত স্বল্প বয়সের মধ্যেই যেটা করতে পারতেছি ছোটখাটো কিছু মামলায়, এটা আমাদের কাছে একটা বড় একটা এই, শেখার ব্যাপার স্যার। আর স্যার আমার একটা কোশ্চেন ছিল যে স্যার আমরা, আপনি লাস্ট একটা এভিডেন্সের এই যে পার্টে বলছিলেন যে আমরা ডিজিটাল এভিডেন্স গুলা যে সাবমিট করবো পেন ড্রাইভের মাধ্যমে একটা ফর্ম ফিল আপ করে, হ্যাঁ, এই ফর্মটা আমি কোর্টে গিয়ে খুঁজছিলাম, কিন্তু কোর্টের থেকে ওইভাবে কেউ আমাকে দিতে পারেনি। এখন যদি কোর্টের কাছ থেকে ওইরকম প্রোভাইডেশন আমরা না পাই, তাহলে কি আমরা নিজে কাগজে লিখে ওই যে যেরকম আমরা নিজেরা টাইপ করি হলফনামা অন্যান্য কিছু, সেরকম কি দিতে পারবো কিনা? আচ্ছা শোনেন, এইটা এই ধরনের কোনো ফর্ম এখনো তৈরি করা হয়নি, জাস্ট শুধু আইনটা করে দেওয়া হয়েছে। এখন যা করার আপনার আইনজীবীরা, জজ সাহেবরা করাবেন, বুঝতে পারছেন? সরকার আইন করার দরকার পড়ছে, আর কোনো দায়িত্ব আপনাদের নেবে না, বুঝতে পারছেন? তা হাউবার, এইটা আমি শিখাই দেবো আপনার। এটাকে ফর্ম না, এটাকে সার্টিফিকেট বলে। হ্যাঁ, এটা 64B-র একটা সার্টিফিকেট। এরপর যখন আমরা ইলেকট্রনিক এভিডেন্স কোর্সটা যদি অফার করি, সেখানে আমি আই উইল শো ইউ হোয়াট উড বি দ্য কন্টেন্টস অফ দ্য সার্টিফিকেট আন্ডার সেকশন 64B, এবং সেই সার্টিফিকেটটা কে দেবে, কিভাবে দেবে, তার বিষয়বস্তু কিভাবে কিভাবে প্রমাণ করবে, ইত্যাদি বিষয়গুলো আমরা ওই কোর্সে ডিটেলস আলোচনা করবো। এরপরে সাজ্জাদুল হাসিম বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি স্যার হার্ট কেসের মামলায় আপনার প্রথম ওয়ার্কশপে অংশগ্রহণ করছি স্যার। জি এরপরে এই অধিকাংশ ক্রিমিনাল মামলা স্যার আমার হার্ট কেসের করছি আমি এখন পর্যন্ত, মানে অধিকাংশ আমার মানে যতগুলো ক্রিমিনাল মামলা আছে হার্ট কেসেরই অধিকাংশ। স্যার এখানে আজকে একটা জিনিস পরিষ্কার হলাম স্যার, আমি আমাকে মোটামুটি যারা চেনে আর কি আশেপাশে, আমি ওই জামিন শুনানি করতে গেলে ওরা জানে 325 আর 26 আমাকে ধরে না স্যার। ও জি তো ওই যে ব্যাখ্যাগুলো মোটামুটি পারি স্যার, আপনার থেকে শিখছি আমি। জি আমি যাওয়ার মতো 307-এর ব্যাখ্যা এক সিনিয়র হবে না, আমরা তোমাকে 307 দিয়ে ধরবো স্যার। তো 307-এর ক্ষেত্রে স্যার যেটা হয়, ওনারা আমাকে ব্যাখ্যা দেয় স্যার, ওই আমি শুনানি করতে গেলেই দেখলে 307 ধরে স্যার হার্ট কেসে। বলে যে জি স্যার ওই 307-এর ক্ষেত্রে বলে স্যার আঘাতের তো প্রয়োজন নাই স্যার, একটা মাথার বাড়ি দিল স্যার, ভাইটাল পার্ট বাড়ি দিয়েছে স্যার, আঘাত করছে, ওটাও 307। জি তো স্যার এই ক্ষেত্রে আমি স্যার একটু স্যার আমার সমস্যা হয়ে যায় স্যার। আবার স্যার দেখলাম একটা BSDL এর একজন একটা রেফারেন্স আনলো একদিন, পানি বলতেছে স্যার ওখানে তো স্যার 326-এর দরকার নেই, 25-এর দরকার নেই স্যার।
ওনাকে স্যার একটা স্যার ইনস্ট্রুমেন্ট দিয়ে আঘাত করছে, তো সরে গেছে, তারপরেও স্যার ওটা 307 আসে। এইভাবে স্যার চেষ্টা করে স্যার। এখন স্যার ভালো করতেছি, মানে স্যার এটা বলা যদি উচিত হচ্ছে না। কোনটা বলেন, শোনা যাচ্ছে না। উফ।